হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি ভুতুরে বাঘের শেষ পর্ব নিয়ে। আমার গল্প পাঠ এবং গল্প যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে শুরু করা যাক সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সমগ্র থেকে ভুতুরে বাঘের শেষ পর্ব। কর্নেল জিপে উঠে বলেছিলেন, মোহন সিং, তুমি আমাদের মিস্টার সিংহ রায়ের ফার্মে নামিয়ে দিয়ে বাংলোয় ফিরে যেও। এবেলা আর আমার গাড়ির দরকার নেই। নদীর ব্রিজ পেরিয়ে যাওয়ার সময় হালদার মশাই দেখিয়ে দিয়েছিলেন কোথায় তাকে কেউ অতর্কিতে ধাক্কা মেরে নদীতে ফেলে দিয়েছিল। কুলে কুলে ভরা হলেও নদীতে কোথাও কোথাও পাথর মাথা উঁচিয়ে আছে। তিনি যে নদীর সঙ্গে কি প্রচণ্ড লড়াই দিয়েছিলেন আবার তা বর্ণনা করছিলেন। ফার্মের গেটের কাছে আমাদের নামিয়ে দিয়ে সেলাম ঠুকে মোহন সিং জিপ নিয়ে চলে গেল। দিনের আলোয় ফার্ম দেখে অবাক হয়েছিলুম। প্রায় 3 একর অসমতল জমি ফুট 6 উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিলের ওপর লোহার অ্যাঙ্গেলে আটা কাটা তার। একটা বাঘের পক্ষে 2 ঠ্যাঙে ভর করে কাটাতারের কাছে মুখ দেখানো খুবই সহজ, এমনকি লাফ দিয়ে পেরোনো কঠিন নয়। শিবশরণ গেট খুলতে আসছিল, কিন্তু জিপটা চলে গেল দেখে সে অ্যাটেনশনে দাঁড়িয়ে সেলাম ঠুকল। গেটের একটা পাশ খোলা ছিল। সুদর্শন সিংহরায়কে দেখা গেল। তিনি বাঁ দিকে গুল্মজাতীয় উদ্ভিদের ভেতর দাঁড়িয়ে দুজন মজুরকে কিছু নির্দেশ দিচ্ছিলেন। আমাদের দেখতে পেয়ে তিনি এগিয়ে এলেন। তার সেই বসার ঘরে নিয়ে গেলেন। তারপর একটু হেসে চাপা স্বরে বললেন, মিস্টার হালদারকে দেখে কারো সাধ্য নেই যে চিনতে পারে ইনি সেই হেকিম সাহেব। হালদার মশাই শুধু নিঃশব্দে হাসলেন। কর্নেল বললেন, জয়ন্তকে ফার্ম ঘুরিয়ে আনা দরকার। ওর কাগজে রেপোর্টেজ লিখবে। বরং গোপালবাবুকে ওর সঙ্গে পাঠান। হালদার মশাই বললেন, আমিও যামু। আমার অন দ্য স্পট কিছু ইনভেস্টিগেশনের ইচ্ছা আছে। কুকুর 2টা বান্ধা আছে তো? আছে, এখন ডগ হাউসে ওদের খাওয়ানো হচ্ছে, তাই সারা শব্দ নেই। পাঁচু খাওয়াইতেছে। মিস্টার সিংহরায় বেরিয়ে গিয়ে ডাকলেন, গোপালবাবু, এদিকে একবার আসুন। লম্বা বারান্দা, সারবন্দি একতলা ঘর, একধারে টিনের সেট দেওয়া গোডাউন। সেখান থেকে গোপালবাবু হন্তদন্ত এলেন। আমাকে নমস্কার করে হালদার মশাইয়ের দিকে তাকালেন। মিস্টার সিংহরায় বললেন, ইনি কর্নেলের বন্ধু মিস্টার কে হালদার। গোপালবাবু, এদের ফার্ম দেখিয়ে আনুন। গোপালবাবু উৎসাহে পা বাড়ালেন। তারপর শুরু হলো তার বক্তৃতা। একটা করে উঁচু নিচু বা মাঝারি গাছপালা ঝোপ দেখিয়ে বিচিত্র ভেষজ গুণাগুণের বর্ণনা দিতে থাকলেন। কর্নেলের কলকাতার বাড়ির ছাদেও এমন নানা বিদঘুটে আর বিচিত্র গড়নের উদ্ভিদ অবশ্য দেখেছি, কিন্তু এ যেন আরও বিচিত্র সমাবেশ। মনে হচ্ছিল অন্য কোনো গ্রহে এসে পড়েছি। হালদার মশাই একবার মুখ ফসকে বলতে যাচ্ছিলেন, স্যাফরান গাছগুলি দেখলে, তারপর চুপ করলেন। গোপালবাবু বললেন, জাফরান ক্ষেতের কথা বলছেন কি? হালদার মশাই বললেন, হ, শুনেছিলাম মিস্টার সিংহরায় মিডল ইস্ট হইতে লইয়া আইছিলেন। গোপালবাবু একটু হেসে বললেন, আপনি ওপার বাংলা থেকে এসেছেন? ঠিক ধরছেন। বলে হালদার মশাই আমার দিকে তাকালেন। কথা ঘুরিয়ে দিতে বললুম, কোথায় বাঘ দেখেছিলেন মিস্টার সিংহরায়? গোপালবাবু বললেন, একেবারে শেষ দিকে, আসুন দেখাচ্ছি। কিছুক্ষণ পরে দুধারে ঢালু রুক্ষ টাঁড় জমিতে সারবন্দি গুল্মগুলো দেখিয়ে গোপালবাবু বললেন, ওই দেখুন জাফরান ক্ষেত। এবার একটু সাবধানে আসবেন। বাঁদিকের ঝোপগুলোর পাতা বিচুটি পাতার মতো মারাত্মক। সিংহরায় সাহেবের সঙ্গে এক মুসলমান হেকিম সাহেব এসেছিলেন। তিনি না জেনে ওগুলোর কাছে ঘেঁষে যাচ্ছিলেন। ভাগ্যিস গায়ে জব্বা ছিল, নইলে অ্যালার্জি বেরিয়ে চামড়ায় দাগড়া দাগড়া ঘা হতো। হালদার মশাই আমার দিকে তাকিয়ে বললেন, হ, সাংঘাতিক গাছ, জোর বাইচে গেছেন। কথা বলতে বলতে পূর্ব দক্ষিণ কোণে আবার ঘন ঝোপঝাড়ের ধারে পৌঁছুলুম। গোপালবাবু বললেন, এগুলো বাসক পাতার গাছ। ভেতরে ঢুকে লাভ নেই। কর্নেল সাহেব ঢুকেছিলেন। বাঘের মাথা যেখানে দেখা গিয়েছিল
সেখানে গিয়ে বোধ করি বাঘের লোম খুঁজছিলেন। বলে গোপালবাবু আঙুল তুলে জায়গাটা দেখালেন। প্রাইভেট ডিটেকটিভের কাণ্ড। তিনি বাসক পাতার ঝোপের ভেতর দিয়ে এগিয়ে দু হাতে পাঁচিলের ওপরটা ধরে মাথা উঁচু করে ওধারে কি দেখতে থাকলেন। ঢ্যাঙা মানুষ, তাছাড়া প্রাক্তন পুলিশ অফিসার, তার পক্ষে এটা সম্ভব। গোপালবাবু হাঁ হাঁ করে উঠেছিলেন, কিন্তু তাকে এবং আমাকে হতবাক করে হালদার মশাই পাঁচিলে উঠে সার্কাসের খেলোয়াড়ের মতো কাঁটাতারের বেড়া ডিঙিয়ে লাফ দিলেন এবং অদৃশ্য হলেন। আমি ডাকলুম, মিস্টার হালদার। গোয়েন্দা প্রপরের কোনো সাড়া এলো না। গোপালবাবু হকচকিয়ে গিয়ে বললেন, কি সাংঘাতিক কাণ্ড! ভদ্রলোকের মাথায় কি গন্ডগোল আছে নাকি জয়ন্তবাবু? বললুম, তাই তো মনে হচ্ছে। ওধারে ঘন জঙ্গল, শেয়াকুল কাটার ঝোপঝাড়ও আছে, তাছাড়া সাপ টাপের উৎপাতও আছে। ফার্মে একরকম গাছ আছে, তার গন্ধে সাপ ঢুকতে পারে না। ড্রেনের ফুটোয় জাল আছে, তবু কার্বলিক অ্যাসিড তুলোয় ভিজিয়ে ফেলে রাখা হয়। বলে গোপালবাবু ব্যস্ত হয়ে উঠলেন। আপনি ঘুরুন জয়ন্তবাবু, আমি গিয়ে দেখি পড়ে অজ্ঞান হয়ে গেলেন নাকি। গোপালবাবু হন্তদন্ত গেটের দিকে চলে গেলেন। তারপর তিনি উধাও হয়ে গেলেন। আমি বাসক ঝোপের ভেতর এগিয়ে গিয়ে হালদার মশাইয়ের অবস্থা দেখব ভাবলুম। আমার মাউন্টেনিয়ারিংয়ে ট্রেনিং নেওয়া আছে, পাঁচিলে উঠতে পারবো, কাঁটাতার বাঁচিয়ে অন্তত ওপারটা দেখতে পারবো। কিন্তু বাসক ঝোপে ঢুকতেই দেখি হালদার মশাই ওধার থেকে মুন্ডু বাড়িয়ে দিয়েছেন। তারপর তিনি সার্কাসের খেলোয়াড়ের মতো বাইরে বাঁকা হয়ে ঝুঁকে থাকা কাঁটাতারের বেড়া লম্বা পায়ে পেরিয়ে পাঁচিলের মাথায় উঠলেন এবং দুই পা ঝুলিয়ে নেমে এলেন। বললুম, কি অদ্ভুত! হালদার মশাই শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, সেই ছ্যামরা, পাঁচুর বউয়ের লগে কথা কইছিল কাল, পলাইয়া গেল। যা জঙ্গল! আপনি কি করে টের পেলেন সে ওখানে আছে? আমার চোখ জয়ন্তবাবু, ওয়ালের প্যারালালে একটুখানি চুল দেখছিলাম। কাঁটাতারে ছড়ে টড়ে যায়নি তো? না। হালদার মশাই হাসলেন। জয়ন্তবাবু, পুলিশ লাইফে কাঁটাতারের বেড়া টপকানো ট্রেনিং লইছিলাম, এখনো ভুলি নাই। বলে তিনি অবাক হলেন। গোপালবাবু কই গেলেন? আপনার খোঁজে। খাইছে। বলে গোয়েন্দাপ্রবর পা বাড়ালেন। চলেন, আমি আপনারে ফার্মের একরকম গাছ দেখাইতেছি। পাতার গন্ধ একেবারে কি কমু, যেন ইসের মতন, পাক্কা আমের মতন। কয়েক পা এগিয়ে তিনি থমকে দাঁড়ালেন। চোখ দুটো গুলি গুলি হয়ে উঠল। গোফ উত্তেজনায় তিত্তির করে কাঁপতে লাগলো। বললুম, কি ব্যাপার? পাঁচুর বউ নিম ফল কুড়াইতেছে। তাতে কি হয়েছে? ওর লগে কথা আছে, কামন। বেগতিক দেখে বললুম, প্লিজ হালদার মশাই, আর সিন ক্রিয়েট করবেন না। না না, দেখেন মজাটা। ডান দিকে পাঁচিলের গায়ে কয়েকটা ঝাঁকড়া নিম গাছ, নিম ফল ধরেছে প্রচুর। তার তলায় একটি মধ্যবয়সী মেয়ে ঝুড়িতে পাকা নিম ফল কুড়োচ্ছিল। আমাদের দেখে সে ঘোমটা দিল। হালদার মশাই তার কাছে গিয়ে বললেন, কি কুড়াও দিদি? ওগুলিরে কি কয়? পাঁচুর বউ মৃদু স্বরে বলল, আগে নিম ফল। একটা কথা জিগাই, ঠিক ঠিক কইবা। পাঁচুর বউ অবাক হয়ে মুখ তুলল, ঘোমটা খসে গেল। বলল, আগে কাল নিচের ঘাস জমিতে তুমি ছাগল চড়াইতেছিলা, তাই না? আগে ঠিকঠাক কইবা দিদি। কালো মতো এক ছ্যামরা, মানে একজন লোক উপরে জঙ্গলের ফাঁকে খাড়াইয়াছিল, তুমি তার লগে কথা কইতাছিলে। কে সে? পাঁচুর বউয়ের মুখে আতঙ্ক ফুটে উঠল। বলল, আপনারা পুলিশ? আমার দেওর তো কারো চুরি করেনি মশাই, রিক্সা চালিয়ে খায়। কি নাম তোমার দেওরের? আগে কি নারাম, সবাই কিনু বলে ডাকে। কিনুর লগে কি কইতাছিলা কও? পাঁচুর বউ খুব ঘাবড়ে গেল। সে কাদো কাদো মুখে বলল, সাহেব ওরে পছন্দ করেন না, তাই সে লুকিয়ে দেখা করতে আসে। তার শরীরে অনেক রোগ। ঠাকুর মশাইয়ের কাছে একটা মন্তর পড়া মাদুলি জোগাড় করে দিতে বলছিল। আমি বলে উঠলুম, ঠাকুর মশাই তাকে তো একটা মাদুলি অনেক আগে দিয়েছিলেন, সেটা কি হলো? পাঁচুর বউ
আরও ভয় পেয়ে গেল। কান্না জড়ানো গলায় বলল, সেটা কোথায় হারিয়ে ফেলেছে, তাই নতুন মাদুলি জোগাড় করতে বলছিল। আমার দেওরের কোনো দোষ নেই মশাই, বদমাস লোকের পাল্লায় পড়ে খারাপ হয়েছিল, এখন আর বদমাইশি করে না। বললুম, ঠিক আছে, তোমার ভয় পাওয়ার কিছু নেই, কাকেও এসব কথা বলো না। পাঁচুর বউ ঘোমটা টেনে আবার পাকা নিমফল কুড়োতে লাগলো। আমরা সোজা এগিয়ে গেলুম ফার্ম হাউসের দিকে। হালদার মশাই চাপা স্বরে বললেন, পুরান মাদুলির কথা কর্নেল স্যারও কইছিলেন। বললুম, বোঝা গেল ওটা কিনুরি মাদুলি, কাঁটাতারে আটকেই ছিঁড়ে পড়েছিল। হালদার মশাই ব্যাপারটা বোঝবার চেষ্টা করে কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় গেটের কাছে গোপালবাবুকে দেখা গেল। ভেতরে এসে তিনি সন্দিগ্ধ দৃষ্টে হালদার মশাইয়ের দিকে তাকিয়ে বললেন, কি অবাক কাণ্ড! আপনি কি সার্কাসের দলে ছিলেন মশাই? গোয়েন্দা প্রবার বললেন, ছিলাম, তবে খেলাটা দেখাইতে হইল কেন শোনেন। এক স্যামরা মানে ইয়াং ম্যান, কালো কুচকুচে গায়ের রং, পাঁচিলের ও ধারে খাড়াইয়াছিল। গোপালবাবু হাসলেন। কিনু কিনু, আমাদের পাঁচুর ভাই, সিংহরাজ সাহেবের ভয়ে দাদা বৌদির বাড়ি পর্যন্ত ঢুকতে পারে না, তাই আড়াল থেকে দাদা বা বৌদিকে ইশারায় ডাকে। আসলে একসময় কিনু ছিচকে চড়ছিল, একবার ফার্ম থেকে গুলঞ্চলতা চুরি করে শাটল কোবরেজকে বেঁচেছিল, তাই সাহেব হুকুম দিয়েছেন কিনু যেন ফার্মের ত্রিসীমানায় না আসে, এলে ওকে গুলি করে মারবেন। বলে গোপালবাবু আরও কাছে এলেন, ফিসফিস করে বললেন, প্লিজ কিনুর ব্যাপারটা আপনার সাহেবকে যেন বলবেন না, খামোকা পাঁচু আর তার বউয়ের চাকরি যাবে, গরিব মানুষ। হালদার মশাই হাসলেন। ঠিক আছে, আপনি যখন রিকোয়েস্ট করলেন তখন মিস্টার সিংহ রায় রে কিছু কমু না। এই সময় গোডাউনের পাশে একটা ঘর থেকে সুদর্শন সিংহ রায় এবং কর্নেল বেরিয়ে এলেন। বারান্দায় হাঁটতে হাঁটতে মিস্টার সিংহ রায় বললেন, এরই মধ্যে আপনাদের ফার্ম দেখা হয়ে গেল? বললুম, মোটামুটি দেখলুম, আপনি বরং ফার্ম সম্পর্কে কোনো লিটারেচার থাকলে আমাকে দেবেন। আছে, দেব। আসুন এবার এক প্রস্ত কফি খাওয়া যাক কর্নেল সাহেবের অনারে। গোপালবাবু, আপনি গিয়ে দেখুন, মজুদদের আজকাল কাছে দাঁড়িয়ে কাজ না করালে ফাঁকি দেয়, গোড়ার ঘাস যেন এক চিলতে না থাকে, ভেরি সেন্সিটিভ হেম্প। কিছুক্ষণ পরে হরি ঠাকুর কফি বিস্কুট এনে সেন্টার টেবিলে রাখলেন, তারপর আর চোখে হালদার মশাইকে দেখে নিয়ে বেরিয়ে গেলেন। মিস্টার সিংহরায়কে গম্ভীর দেখাচ্ছিল। কফি খেতে খেতে আসতে বললেন, আমার সন্দেহ যে হয়নি তা নয়, বরং একটা চোখে দিকে ছিল, কিন্তু শিওর হতে পারিনি, এবার শিওর হলুম। কর্নেল একটু হেসে বললেন, আমি একটা কথা প্রায়ই বলি, কথাটা হলো আমরা অনেক সময় জানি না যে আমরা কি জানি। ঠিক বলেছেন, আমিও জানতাম না যে আমি কি জানি। কর্নেল বললেন, মিস্টার হালদারকে হেকিমি দাওয়াইয়ের বাক্সটা সময় মতো পৌঁছে দেবেন, এটা নিয়ে তাড়াহুড়োর কারণ নেই। হালদার মশাই শুধু বললেন, হ। কফি খাওয়া শেষ হলে কর্নেল বললেন, ওঠা যাক, আবার দেখা হবে। সুদর্শন সিংহ রায় বললেন, আমি পৌঁছে দিয়ে আসি, চলুন। না না, আমরা পায়ে হেঁটেই যাব, যাবার পথে কোনো বিশেষ প্রজাতির পাখির দেখা পেলে ছবি তোলার চেষ্টা করব, বাঁধের ধারে জঙ্গলে পরগাছা বা অর্কিডও পেতে পারি। মিস্টার সিংহ রায় গম্ভীর মুখে বললেন, আপনার যা অভিরুচি। মোরাম রাস্তায় পৌঁছে হালদার মশাই ব্যস্তভাবে কিনু সংক্রান্ত ঘটনাটা সবিস্তারে কর্নেলকে শোনালেন। কর্নেল শুধু বললেন, বাহ। আমি বললুম, মিস্টার সিংহ রায়ের কুড়িয়ে পাওয়া মাদুলিটা কিনুর, পাঁচুর বউ পরোক্ষে স্বীকার করেছে। কর্নেল কোনো মন্তব্য করলেন না, হঠাৎ থেমে বাইনোকুলারে সম্ভবত পাখি দেখতে থাকলেন। একটু পরে তিনি বললেন, সাধারণ প্রজাতির হর্নবিল। চলো বাংলোয় ফেরা যাক, আকাশে মেঘ জমেছে, ছায়ায় হাঁটতে কষ্ট হবে না তোমাদের। হাঁটতে হাঁটতে বললুম, রায় সাহেবের মেয়ে সুপর্ণাকে আপনার কিন্তু কিছু উপহার দেওয়া উচিত, অন্তত এক প্যাকেট চকলেট, কারণ সেই প্রথম কিনুর কথা বলেছিল আপনাকে, তার ক্লু সত্যিই গুরুত্বপূর্ণ।
কিনুই হালদার মশাইকে ধাক্কা মেরে নদীতে। কর্নেল হেসে উঠলেন। কিনু ছিচকে চোর ছিল, কিংবা এখনো ছোটখাটো চুরি করে। শাটুল কোবরেজকে ফার্ম থেকে গুলঞ্চলতা চুরি করে বেচেছিল। তাও হয়তো ঠিক, হয়তো বলে আর একটা পয়েন্ট যোগ করছি। গুলঞ্চলতা চুরি করতে গিয়ে কুকুরের তাড়া খেয়ে তার বাহুতে লাল সুতোয় বাঁধা মাদুলি কাটা তারে আটকে ছিঁড়ে পড়তেও পারে। কিন্তু হালদার মশাই কিনুকে তার বৌদির সঙ্গে কথা বলতে দেখেছেন। কিনু লিকলিকে রোগাটে গরনের যুবক, তাই না হালদার মশাই? হালদার মশাই বললেন, ঠিক কইছেন। পুলিশ লাইফে দেখছি শীত কাটা চোর বা ছিচকে চোরেরা রোগাটে গরনের হয়। শরীর তাকড়াই হলে তারা ডাকাত হইতো, ছিচকা চোর হইব কেন? আর শীতকাইটা ঢুকতে হইলে শরীর লিকলিকা হওয়ান দরকার। তাহলে নদীর ধারে কাল সন্ধ্যায় হালদার মশাইকে ধাক্কা দিয়ে জলে ফেলার ক্ষমতা তার থাকার কথা নয়। হালদার মশাই সায় দিয়ে বললেন, না, হেবি ধাক্কা। লোকটারে না দেখলেও তার গায়ের জোর আছে তা বুঝছিলাম। কাজেই জয়ন্তর ওই থিওরিটা ধোপে টেকে না। কর্নেল আবার বাইনোকুলারে কিছু দেখে নিয়ে বললেন, আমি বরাবর জয়ন্তকে অবভাস তত্ত্বের কথা বলি। ইংরাজিতে কথাটা ঠিকভাবে বলা চলে, হোয়াট অ্যাপিয়ার্স ইজ নট রিয়েল। ট্রেনের লাইনে দাঁড়িয়ে দূরে লক্ষ্য করলে মনে হবে লাইন দুটো যেন ক্রমশ কাছাকাছি এসে মিশে গেছে, অথচ তা সত্য নয়। গোয়েন্দা প্রপার বললেন, কি তত্ত্ব কইলেন যান? বাংলায় বলে অবভাস তত্ত্ব। হালদার মশাই বিড়বিড় করে শব্দটা আওড়ে নিয়ে বললেন, হ, মাইন্সের ভুল হইতেও পারে। এখন ভাবতাছি পরশু সন্ধ্যায় অট্টহাসের জঙ্গলে সত্যি কি বাঘ দেখছিলাম? আপনি ঝোপের মধ্যে বাঘের মুখ দেখেছিলেন, তাই না? তা দেখছিলাম বলে হালদার মশাই হঠাৎ উত্তেজিত হয়ে উঠলেন। না, ঠিক দেখছিলাম। টর্চের আলোয় চোখের ভুল হইতেই পারে না। ইনস্ট্যান্ট রিয়াকশনে দুইখান গুলিও ছুড়ছিলাম, গুলি লাগে নাই, তাই বাঘও গর্জন করে নাই। বলুম, মিস্টার সিংহরায় বলছিলেন এলাকার বাঘগুলো ছিল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের তুলনায় ছোট। জঙ্গলে খাওয়ার মতো জন্তু নেই বলেই পাঁচু ছাগল বা হাঁস মুরগি খেতে হানা দেয়। কর্নেল একটু হেসে বললেন, তুমি কি জানো কুকুরের মাংস বাঘের সবচেয়ে উপাদেয় খাদ্য? হালদার মশাই আবার উত্তেজিত হয়ে বললেন, ঠিক ঠিক, তাই বাঘটা ফার্মের পাঁচিল টপকে সিংহরায় সাহেবের কুকুর শিকারের জন্যই আসে। ও কি দিয়া কুকুর দুইটারে দেই খালয়, কোনটারে বাঘে পাইবে সেই চিন্তা করে। কর্নেল বললেন, বাঘের গন্ধ পেয়েই বিদেশি কুকুর দুটো লেজ গুটিয়ে পালিয়ে আসে। কথা বলতে বলতে আমরা বাংলোয় পৌঁছলুম। তারপর দেখলুম বাংলোর বারান্দায় এক বৃদ্ধ আদিবাসী উবু হয়ে বসে আছে। চৌকিদার রাম ভরসা তার সঙ্গে কথা বলছে। আমাদের দেখে চৌকিদার এগিয়ে এসে সেলাম দিল। তারপর কর্নেলকে বলল, স্যার, আপনি মানকু হারামকে আনতে বলেছিলেন, আমি খবর ভেজেছিলাম, সে আসলো। আমরা বারান্দায় বেতের চেয়ারে বসলুম। বৃদ্ধ আদিবাসী মানকু হারাম এসে করজোরে মাথা একটু নুইয়ে বলল, গড় করি গো বুড়া সাহেবকে, আপনার লেগে আজ ছুটি নিলাম। মাটি কাটার কামে যায়নি গো সাহেব, মজুরিটো ধরিয়ে দিবেন বটে। কর্নেল বললেন, তুমি মানকু? বৃদ্ধ সাঁওতাল হাসলেন, হ, হারাম বটে গো, বুড়া হলাম তাই হারাম হলাম গো। তুমি অট্টহাসের জঙ্গলে আর শিকারে যাও না? না গো সাহেব, বাঘ ডাকলে সেই জঙ্গলে যাব কেনে, বস্তির কেহ যায় না আর। বাঘের ডাক তুমি শুনেছ? হ্যাঁ হ্যাঁ, সবাই শুনেছে। বাঘটা কোনো জঙ্গল হতে এসে ঢুকছে গো, এই জঙ্গলে বাঘ ছিল না। সিংহরায় সাহেব তো বড় শিকারী, একসময় কত বাঘ মেরেছেন, তাকে বলনি কেন? মানকু হারাম ক্ষুব্ধ ভঙ্গিতে বলল, ও রাজার বেটা গো সাহেব, জঙ্গলে ঠাকুরমায়ের যে থান ছিল সেটি ওদের দুষে ভেঙে গেল, সেই থানে জঙ্গল হলো। আমি সেখানে কাঠ ছুঁড়ে কত শিকার করেছি। এখন ঠাকুরমায়ের থানের জঙ্গলে বাঘ এলো, কেন এলো গো?
রাজার বেটা আর ওই যে গোপালবাবু আছে, দুইজনা সেখানে থান করছিল, তাই তো বাঘ এলো। ওরা থান খুঁড়ছিলেন, তুমি দেখেছিলে? হ্যাঁ, দেখেছিলাম। তো আমাকে বললু চলি যা এখান থেকে, বন্দুক মারি দিব। হ্যাঁ। কর্নেল আবার বললেন, থান মন্দিরের জায়গায় ওরা মাটি খুঁড়ছিলেন? সাহেব বুঝে না গো, আমি লুক্কায় দেখছিলাম। ওদের কাছে যে বললুম, কি করো গো রাজার বেটারা? তখন আমাকে বন্দুক দেখাই বলল, বন্দুক মারি দিব, চলি যা। আমি চলে এলাম। ঠিক আছে, তোমার মাটি কাটার মজুরি কত? মানকু প্রথমে 2 হাতের সবগুলো আঙুল দেখিয়ে আবার 1 হাতের 5টা আঙুল দেখালো। চৌকিদার বলল, কর্নেল সাহেব 15 টাকা বলছে। কর্নেল পার্স বের করে 2টো 10 টাকার নোট দিলেন বৃদ্ধ আদিবাসীকে। সে নোট দুটো 2 হাতে নিয়ে মাথা নোয়ালো, হাসি মুখে বলল, বড় সাহেব গো আপনি। এদিকে এক বস্তি আছে বটে, সেখানে এক সাহেব থাকে, খেরেস্টান বস্তি গো। ফাদার বলে ডাকে। আপনি সেই ফাদার বটে কিনা? কর্নেল হাসলেন। না মানকু, আমি ফাদার নই, তবে অনেকে আমাকে দেখে ফাদার বলে ভুল করে। ঠিক আছে, তুমি এবার যাও। মানকু হারাম চলে যাওয়ার পর হালদার মশাই নড়ে বসলেন, বললেন, হেপি মিস্ট্রি। আমি বললুম, ওরা দুজনে কি গুপ্তধন খুঁজছিলেন? কর্নেল উঠে দাঁড়ালেন, বললেন, একটু রেস্ট নিয়ে লাঞ্চ খেয়ে আবার বেরোবো। হালদার মশাই, ঘরে গিয়ে আপনিও রেস্ট নিন। হালদার মশাই তার ঘরে গিয়ে ঢুকলেন। আমি বললুম, আমার প্রশ্নের উত্তর পাইনি কর্নেল। কর্নেল আসতে বললেন, গুপ্তধন নয়, সম্ভবত বহু বছর আগেকার পুঁতে রাখা একটা ডেড বডি খুঁড়ে বার করছিলেন মিস্টার সিংহরায়। আমার পাটিগণিত তাই বলছে। ডেড বডিটার ওখানে থাকা হয়তো খুব বিপজ্জনক হয়ে উঠেছিল তার কাছে, তাই ওটার হাড়গোড় সব কিছু খুঁড়ে বের করে উনি গোপালবাবুর সাহায্যে, হ্যাঁ, নদীতেই ফেলে থাকবেন। কিন্তু উনি বুঝতে পারেননি এক বিপদ থেকে উদ্ধার পেয়ে তাকে অন্য বিপদে পড়তে হবে। বেলা 1টা নাগাদ খেয়ে নিয়ে আমি অভ্যেস মতো একটুখানি ভাত ঘুম দিচ্ছিলুম। কর্নেল আর হালদার মশাই বারান্দায় বসে কথা বলছিলেন। আজ বেজায় গরম, তাই এয়ার কন্ডিশনার চালু করে দিয়েছিলুম। সেই সঙ্গে ফুল স্পিডে পাখাও ঘুরছিল। হঠাৎ ঘুমের রেস ছিঁড়ে গেল। চোখ খুলে দেখি গোয়েন্দা প্রবর উত্তেজিতভাবে আমার কাঁধে চাপ দিচ্ছেন আর ডাকছেন, ওঠেন জয়ন্তবাবু, শিগগির ওঠেন জয়ন্তবাবু। উঠে বসে বিরক্ত হয়ে বললুম, কি ব্যাপার হালদার মশাই? হালদার মশাই বললেন, ডেড বডি, একখান ডেড বডি। কোথায় ডেড বডি? কার ডেড বডি? পাঁচুর ভাই কিনুরে মার্ডার করছে কোন হালায়। হালদার মশাই শ্বাস প্রশ্বাসের মধ্যে বললেন, বডি ফার্মের পিছনে জঙ্গলে ছিল, পাঁচুর বউ ডিসকভার করছে। গোপালবাবু সাইকেলে আইয়া খবর দিলেন। কর্নেল স্যার জিপে গেলেন, আমারে নিষেধ করলেন, কইলেন তখন আমি পাঁচিল পার হইয়া অরে তাড়া করছিলাম। পুলিশ ট্যার পাইলে আমারে টানাটানি করতে পারে। মফস্বলের পুলিশেরে আমি চিনি। কর্নেল স্যার ঠিক কইছেন, এখন আমার যাওয়া উচিত হইবে না। হতবাক হয়ে শুনছিলুম। বললুম, কিনুকে কে মারল? কিভাবে তাকে মারা হয়েছে জানেন? গোপালবাবু তো কইলেন বাঘে মারছে, মাথার পিছনে মারছে, পিঠেও মারছে। তাহলে মার্ডার কেন বলছেন আপনি? প্রাইভেট ডিটেকটিভ ক্ষুব্ধভাবে বললেন, গোপালবাবুরে জিগাইলাম, বাঘ মারলে তো গর্জন করে, বাঘের গর্জন শোনেন নাই? উনি কইলেন আমরা আসার পর ফার্মে পাওয়ার টিলার মাটি কাল্টিভেট করতেছিল, তাই গর্জন শুনবেন কেমনে? কিন্তু আপনি বলছেন কেউ কিনুকে মার্ডার করেছে। হালদার মশাই এবার চাপা স্বরে বললেন, বাঘ মানুষেরে মারলে অন্তত একটুখানি মাংস খায়। গোপালবাবু যে ডেসক্রিপশন দিয়া গেলেন তাতে বুঝলাম মাংস খায় নাই। তাই আমার সন্দেহ ওই স্যামরারে আচমকা পিছন থানে ধারালো কিছু দিয়ে আঘাত করছে। কিনুর মতো ছিচকে চড়কে কারো খুন করার উদ্দেশ্য কি থাকতে পারে? গোয়েন্দা প্রবর আবার শ্বাস প্রশ্বাসের মধ্যে উত্তেজিতভাবে বললেন, মুখ বন্ধ করছে,
কিনু কিছু সিক্রেট ইনফরমেশন টের পাইছিল, তাই তার মুখ বন্ধ করছে। শীত করছিল, ফ্যান বন্ধ করে বাইরে গেলুম। হালদার মশাই বারান্দার চেয়ারে বসে গোফে তা দিতে থাকলেন। প্রায় 3টে বাজে, আকাশ মেঘলা, কিন্তু জোরে বাতাস বইছে। আমাদের দেখে চৌকিদার এসে বলল, গোপালবাবু আসলেন, কর্নেল শ্যাম মোহন সিংকে ডেকে জিপে তুরন্ত চলে গেলেন। কিছু খারাপ খবর আছে মালুম হলো। হালদার মশাই বললেন, হ রাম ভরসা, তুম 2 কাপ চায় পিলাও। জয়ন্তবাবু চা না কফি খাইবেন কন? বললুম চা। চৌকিদার চলে গেল। হালদার মশাই নস্যির কৌটো বের করে বললেন, চা খাইয়া 2জনে ফার্মে যামু, কি কন? দেখা যাক। তো আপনাকে কাল রাত থেকে নস্যি নিতে দেখিনি, ব্যাপার কি? হালদার মশাই হাসবার চেষ্টা করে বললেন, নস্যির কৌটো শুধু নদী জোববার অর্ধেক খাইয়া ফেলছিল। সকালে বাজারে গেলাম, তখন নস্যির কথা মনে ছিল না। তবে ফার্মের লোকে আমারে নস্যি টানতে দেখলে সন্দেহ করত। যা হয় তা ভালোর জন্যই হয় জয়ন্তবাবু। তখন লাঞ্চের পর আপনি ঘরে ঢুকলেন, আমি চৌকিদারের নস্যির কথা কইলাম। সুশীলবাবু নস্যি লন, তিনি এটা প্রেজেন্ট করছেন। হেকিম সাহেব সেজেও নস্যি নিতেন? হ, তবে বুঝলেন না, যে স্টাইলে আমি নস্যি লই তা কারও চোখে পড়ার কথা নয়। রিস্ক না লওয়াই ভালো। চৌকিদার চা বিস্কুট দিয়ে গেল। চা খাওয়ার একটু পরে কেয়ারটেকার সুশীলবাবু এসে বললেন, নমস্কার স্যার, মিস্টার চৌধুরীর ফোন আছে, কর্নেল সাহেব কথা বলতে চান। সুশীলবাবুকে অনুসরণ করলাম। হালদার মশাইও আমার পিছনে হন্তদন্ত এগোলেন। অফিস ঘরে ঢুকে রিসিভার তুলে সাড়া দিলুম। কর্নেলের কণ্ঠস্বর ভেসে এলো, জয়ন্ত, আমি আহিরগঞ্জ পুলিশ স্টেশনে আছি। মোহন সিং জিপ নিয়ে গেছে। হালদার মশাইকে নিয়ে তুমি চলে এসো। হ্যাঁ, হালদার মশাইকে তার আইডেন্টিটি কার্ড সঙ্গে আনতে বলবে। কর্নেল 1 মিনিট, কিনু কি বাঘের আক্রমণে মারা গেছে? আপাত দৃষ্টি তাই, তবে বডির পোস্টমর্টম হলে জানা যাবে বাঘ না অন্য কিছু। ছাড়ছি। হালদার মশাই বললেন, কর্নেল স্যার কি কইলেন? চলুন বলছি। সুশীলবাবু এবং অফিসের 2জন ক্লার্ক এক গলায় বলে উঠলেন, বাঘে মানুষ মেরেছে? হ্যাঁ, অট্টহাসের জঙ্গলে কিনু নামে একটা লোক বাঘের মুখে প্রাণ হারিয়েছে। সুশীলবাবু বললেন, কিনু? সেই সিধেল চোর কিনু? কি সর্বনাশ! অট্টহাসের জঙ্গলে ব্যাটা ছেলে কি গাছের গুড়িতে শীত কাটছিল? আমাদের ঘরের সামনে এসে হালদার মশাইকে কর্নেলের কথাটা বললুম। উনি শটার নিজের ঘরে ঢুকলেন। আমি আমাদের ঘরে ঢুকে প্যান্ট শার্ট পরে রেডি হয়ে নিলুম। সঙ্গে আইডেন্টিটি কার্ড আর রিপোর্টার্স নোটবুক নিলুম। মিনিট 15 পরে গেটের নিচে মোহন সিংয়ের জিপ এসে পৌঁছল। আমরা এগিয়ে গেলুম। আহিরগঞ্জ থানার অফিসার ইনচার্জের ঘরে কর্নেল আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তিনি আলাপ করিয়ে দিলেন। ওসির নাম বীরেন্দ্র রক্ষিত। একজন সাব ইন্সপেক্টরও ঘরে ছিলেন, তার নাম নরেন্দ্র ব্যানার্জি। ইনি 4 জন সশস্ত্র কনস্টেবল সঙ্গে নিয়ে সুদর্শন সিংহ রায়ের ফার্মে চোর ধরতে গিয়েছিলেন। বীরেন্দ্রবাবু হালদার মশাইকে বললেন, আপনার পরিচয় এবং কীর্তিকলাপ কর্নেল সাহেবের কাছে শুনেছি। আজ সকালে আপনি ফার্মের পাঁচিল ডেঙিয়ে কিনুকে তাড়া করেছিলেন শুনলাম। প্রাইভেট ডিটেকটিভ বললেন, ইয়েস, তাড়া করছিলাম কইলে ভুল হইবে। কিনু জঙ্গলে ভ্যানিশ হইয়া গেল। বড্ড কাঁটা, তাই আবার পাঁচিল টপকাইয়া ফার্মে ঢুকছিলাম। তার পরনে কি ছিল? হাফ প্যান্ট আর গেঞ্জি, জাস্ট এইটুকখানি দেখছি। পায়ে জুতা ছিল কি না দেখি নাই। বীরেন্দ্রবাবু কর্নেলকে বললেন, তাহলে আপনার পয়েন্টটা ঠিক। ফার্মে কারো সঙ্গে তার দেখা করার কথা ছিল। তারা খেয়ে পালিয়ে এসে ফার্মের পিছনের জঙ্গলে অপেক্ষা করছিল। বডির পজিশন দেখে আমারও মনে হয়েছে সে বসেছিল। আচমকা পেছন থেকে আক্রান্ত হয়। এখন দেখা যাক ডাক্তার কি বলেন। হালদার মশাই বললেন, বাঘ অ্যাটাক করলে 2-1 কামড় মাংস খাইবেই মিস্টার রক্ষিত। আমি যখন নদিয়ার করিমপুর থানার চার্জে ছিলাম, তা 10 বৎসর আগের কথা, ঠিক এই রকম কেস ডিল করছিলাম।
দ্যাট ওয়াজ আ রিয়েল টাইগার। আচ্ছা মিস্টার হালদার, দেখুন তো এই লোকটাকে চিনতে পারেন কিনা। বলে বীরেন্দ্রবাবু টেবিলের ড্রয়ার থেকে একটা ফটো এগিয়ে দিলেন। দেখা মাত্র গোয়েন্দা প্রবর বললেন, সিনসি, নাম কইছিল ভবেশ ঘোষ। বীরেন্দ্রবাবু কর্নেলের দিকে অর্থপূর্ণ কটাক্ষ করে হাসলেন। ভদ্রলোক ন্যাটা, বাঁ হাতে লেখেন, চায়ের কাপ ধরেন বাঁ হাতে, এভরিথিং ওর বাঁ হাতে। হালদার মশাই বললেন, বটুক ঘোষ? বীরেন্দ্রবাবু বললেন, না, তবে বটুক ঘোষের মতো দেখতে। এই ভদ্রলোক বটুক ঘোষের ঘনিষ্ঠ বন্ধু। এর নাম রাজেন হাজরা। অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করেন। 70s কলেজে পড়ার সময় নকশাল মুভমেন্টে জড়িয়েছিলেন। মিস্টার সিংহরায়কে তার বাবা বিদেশে পাঠিয়ে দেন, আর রাজেন হাজরা মুচলেখা দিয়ে হাজত থেকে ছাড়া পান। এই দেখুন, পুরনো রেকর্ডের ফাইল হাতড়ে বের করেছি। আমি এসআই নরেন্দ্র ব্যানার্জিকে বললুম, রিপোর্টার হিসেবে আপনার কাছে কিছু কথা জানতে চাইছি। নরেন্দ্রবাবু বললেন, বলুন কি জানতে চান। আপনাদের সিউড়ির সংবাদদাতা তো কার কাছে কি শুনে গালগল্প লিখেছিলেন। আশা করি আপনি লিখলে ঠিকঠাক লিখতেন। রিপোর্টার্স নোটবুক বের করে বললুম, আপনারা কি চোরকে দেখতে পেয়েছিলেন? না, কিন্তু ভেতর থেকে কেউ চেঁচিয়ে উঠেছিল চোর চোর বলে। আমরা তখন টর্চ জেলে ফার্মের চারদিকের পাঁচিল দেখছিলুম। সেই সময় হঠাৎ বাঘের গর্জন শুনলুম, প্রচণ্ড গর্জন। দুজন কনস্টেবল পেছনের জঙ্গলের দিকে 2 রাউন্ড করে ফায়ার করেছিল। তারপরেই গর্জন থেমে গিয়েছিল। পরে ফার্মের ভেতর তন্ন তন্ন খুঁজে চোরকে দেখতে পাইনি, কিন্তু চোর নিশ্চয়ই ঢুকেছিল। তার প্রমাণ সিংহরায় সাহেবের জাফরান খেতে অনেকটা জায়গা কেউ ধারালো অস্ত্র দিয়ে ছেঁটে ফেলেছিল। টাটকা কাটা গাছপালা আর পাতা, কয়েকটা গাছ উপড়ানো চিহ্নও লক্ষ্য করেছিলুম। চোর সম্ভবত গোডাউনের পাশে পাঁচিল টপকে ঢুকেছিল। অবশ্য চোর লিখবেন না, কোনো বজ্জাত লোক। সিংহরায় সাহেবের শত্রুতা কেউ করতেই পারে। চোর চোর বলে কে চিৎকার করেছিলেন? ইন্টেলিজেন্ট কোশ্চেন। ওসি বীরেন্দ্রবাবু বললেন। বলুন ব্যানার্জিবাবু। নরেন্দ্র ব্যানার্জি বললেন, প্রথমে একজন, তারপর ফার্মের আরও অনেকে চিৎকার করেছিল। তবে প্রথমে লোকটাকে দেখতে পেয়েছিলেন ম্যানেজার গোপাল বোস। গার্ড শেষ প্রান্তে একটা চালা ঘরে থাকে। সে টর্চ জেলে খুঁজেছিল, কিন্তু ঝোপঝাড়ের আড়াল থাকায় তার টর্চের আলো জাফরান খেতে পৌঁছয়নি। বললুম, তাহলে গোপালবাবুরই প্রথম চিৎকার করার কথা। হ্যাঁ, কিন্তু অত ডিটেলসে যাওয়ার দরকার মনে করিনি। সেই সময় একজন সাদা পোশাকের পুলিশ অফিসার ঘরে ঢুকে সেলাম ঠুকে বললেন, রাজেনবাবু মর্নিংয়ে শিউরি গেছেন বটুকবাবুর সঙ্গে। আর একটু কেশে তিনি বললেন, কিনুর ঘরের তালা ভেঙে কেউ ঢুকেছিল। তালাটা শুধু আটকানো ছিল। সার্চ করে তেমন কোনো জিনিস পাওয়া গেল না। ওসি হাসলেন। বক্রেশ্বরের জলে ফেলে দিতেই পারে। যাই হোক, আপনি রাজেনবাবুর বাড়ির কাছে লোক মোতায়েন করেছেন তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনি বিমলবাবুকে সঙ্গে নিয়ে সাইকেল রিক্সা করে সিংহরায় সাহেবের ফার্মে চলে যান। ওখানে আমাদের রেডিও ফ্যান আছে। কালাম সাহেবকে অ্যালার্ট করা আছে। আমরা একটু পরে যাচ্ছি। সাদা পোশাকের অফিসার বেরিয়ে গেলেন। ওসি বোতাম টিপে একজন কনস্টেবলকে ডেকে কফি আর বিস্কুট আনতে বললেন। হালদার মশাই কর্নেলের দিকে তাকিয়ে বললেন, কর্নেল স্যার কি সেই কথাটা? কর্নেল দ্রুত বললেন, কোন কথাটা? মানে অট্টহাসের থানে। কর্নেল তার কথার ওপর বললেন, আপনি বাঘের মুন্ডু দেখেছিলেন সে কথা জানিয়েছি, চিন্তা করবেন না। আগে কফি খাওয়া যাক। কফি নার্ভ চাঙ্গা করে। বুঝলুম হালদার মশাই অট্টহাসের মন্দিরে মিস্টার সিংহরায় আর গোপালবাবুর খোঁড়াখুড়ির ঘটনাটা বলতে যাচ্ছিলেন। হালদার মশাইও কর্নেলের মনোভাব আঁচ করে নস্যি নিলেন। তারপর বললেন, বাঘটা অবশ্য আমারে তাড়া করে নাই, গর্জনও করে নাই। স্ট্রেঞ্জ টাইগার। নরেন্দ্র ব্যানার্জি বললেন, গর্জন করলে নার্ভের 12টা বেজে যেত মিস্টার হালদার। ওহ, সে কি ভয়ঙ্কর গড়গড় গর্জন! মনে হয়েছিল যে বাজ পড়ছে মুহুর্মুহু। নিঝুম জঙ্গলে রাত দুপুরে
আচমকা বাঘ যদি কাছাকাছি কোথাও গর্জন করে ওঠে, মাথা ঠিক রাখা কঠিন হয়। বিখ্যাত শিকারী জিম করবেটের বইতে পড়েছি। তাছাড়া মিস্টার সিংহরায়ও নাকি একসময় নাম করা শিকারী ছিলেন, তরুণ বয়সে বাঘ মেরেছিলেন। জিজ্ঞেস করলুম, উনি গর্জন শুনে কি বলেছিলেন? উনিও মিস্টার হালদারের মতো বলেছিলেন, স্ট্রেঞ্জ টাইগার। ট্রেতে কফি বিস্কুট এসে গেল। ওসি বললেন, কফি খান কর্নেল সাহেব? এ কফি আপনার উপযুক্ত নয়। সিউড়ি থেকে পুলিশ সুপার আহমেদ সাহেব আমাকে টেলিফোনে বলেছিলেন কর্নেল সাহেবের জন্য ভালো কফি আনিয়ে রাখবেন, উনি কফির ভক্ত। হালদার মশাই হাসলেন। এসপি সাহেব আরও কিছু কইছিলেন সম্ভবত। হ্যাঁ, কর্নেল সাহেব অট্টহাসের জঙ্গলে বাঘ ধরতে যাচ্ছেন বলেছিলেন। আমি তৈরি ছিলুম, তবে হঠাৎ একটা মিসহ্যাপ হয়ে গেল। কর্নেল আস্তে বললেন, কিনু এত বোকা আমি চিন্তাও করিনি। সিধেল চোর বা ছিচকে চোরেরা নাকি ধুরন্ধর হয়। ঠিক বলেছেন, আমার অভিজ্ঞতায় কথাটা জানি। তবে আজকাল এই বিশেষ প্রজাতির চোর সর্বত্র দুর্লভ হয়ে উঠেছে। আহিরগঞ্জে দৈবাত একজন ছিল, সেও অক্কা পেল। এখনকার চোরেরা ফায়ার আর্মস নিয়ে চুরি করে। টেলিফোন বাজল। ওসি রিসিভার তুলে সাড়া দিলেন। তারপর শুধু বলতে থাকলেন। শেষে বললেন, ওকে, থ্যাঙ্কস। তিনি রিসিভার রেখে গম্ভীর মুখে কর্নেলকে বললেন, ডাক্তারবাবু বললেন বাঘের থাবা বলেই তার ধারণা। মাথার পেছনকার খুলি 3 জায়গায় ফুটো হয়ে গেছে। পিঠে 4-5 ইঞ্চি গভীর আঁচড়ের দাগ আছে। গেঞ্জি ছিঁড়ে গেছে। তবে আরও ভালোভাবে পরীক্ষা করে রিপোর্ট পাঠাবেন। কফি শেষ করে কর্নেল চুরুট ধরিয়ে বললেন, ডাক্তারের প্রাথমিক মতামত পাওয়া গেল। এবার চলুন, মিস্টার সিংহরায়ের ফার্মে যাওয়া দরকার। ওসি উঠলেন। চলুন, যা মনে হচ্ছে ওটা রাজেন হাজরার পোষা বাঘ। বলে তিনি জোরে হাসলেন। হালদার মশাই আপন মনে বললেন, কিনুর ঘরে তালা ভাঙল কে? ভাঙলই বা কেন? হেবি মিস্ট্রি। ওসি ঘর থেকে বেরিয়েছেন। এমন সময় আবার টেলিফোন বাজল। তিনি ঘরে ঢুকে গেলেন। আমরা থানার সামনে লনে এগিয়ে যাচ্ছি। তখন ওসি বীরেন্দ্রবাবু দ্রুত এসে গেলেন। সহাস্যে বললেন, রাজেন হাজরা এইমাত্র বাড়ি ঢুকেছে। ব্যানার্জিবাবু, আপনি কজন কনস্টেবলকে সিভিল ড্রেসে সঙ্গে নিয়ে যান। অ্যারেস্ট করে লকআপে ঢুকিয়ে রেডিও অপারেটরকে মেসেজ দিতে বলবেন, সিংহরায় সাহেবের ফার্মের কাছে আমার রেডিও ভ্যান আছে, খবর পেলে খুশি হব। নরেন ব্যানার্জি আমাদের সঙ্গ ছেড়ে ব্যস্তভাবে থানায় গিয়ে ঢুকলেন। ওসি আর কর্নেল পুলিশ জিপের সামনে বসলেন। পেছনের দিকে বসলুম আমি এবং হালদার মশাই। জিপে স্টার দিয়ে ওসি একটু হেসে পিছনে ঘুরে বললেন, মিস্টার হালদারকে কষ্ট করে আবার একবার থানায় আসতে হবে। রাজেন হাজরাকে মুখোমুখি শনাক্ত করবেন। হালদার মশাই বললেন, পড়ব, কিন্তু আমারে নদীতে ফেলাইছিল কোন হালায়, তারে পাইলে। রুষ্ট ভঙ্গিতে হঠাৎ থেমে তিনি অ্যাক্টিভ নস্যি নিলেন। জিপ থানার পাশ দিয়ে ঘুরে একটা কাঁচা রাস্তায় পৌঁছল। বুঝলুম শর্টকাটে যেতে চান বীরেন্দ্রবাবু। রাস্তায় কাদা আছে, কিন্তু পুলিশের জিপ জল কাদা গ্রাহ্য করে না। আমরা দুজনে পরস্পরের গায়ে পড়ে বিপর্যস্ত হচ্ছিলুম। মিস্টার সিংহরায়ের ফার্মের সামনে পুলিশের বেতার ভ্যান দাঁড়িয়েছিল। ওসি জিপ থেকে নামলে একজন অফিসার তাকে সেলাম ঠুকে বললেন, এভরিথিং ওকে স্যার। ওসি বীরেন্দ্র রক্ষিতকে দেখে গেটের একটা অংশ খুলে দিল ফার্মের গার্ড। তারপর যথারীতি সেলাম ঠুকে একপাশে দাঁড়ালো। ভেতরে ঢুকতেই কুকুর দুটোর গর্জন শোনা গেল, কিন্তু তাদের দেখতে পেলুম না। বারান্দায় একটা চেয়ারে বসে সুদর্শন সিংহরায় ম্যানেজার গোপালবাবুর সঙ্গে কথা বলছিলেন। তার হাতে দোনলা বন্দুক। আমাদের দেখে তিনি গার্ডকে ডেকে অফিস ঘর থেকে কয়েকটা চেয়ার আনতে বললেন। কর্নেল বললেন, এখানে চেয়ার আনার দরকার নেই মিস্টার সিংহরায়, চলুন আমরা আপনার অফিসেই যাই। আসুন গোপালবাবু, আপনাকে কিছু প্রশ্ন করার আছে। গোপালবাবু হাসলেন। 1000টা প্রশ্ন করুন, যা জানি তা বলবো। মিস্টার সিংহরায় বারান্দা দিয়ে এগিয়ে গোডাউনের দিকে ঘুরে পাশের অফিসের তালা খুলে দিলেন।
তার ম্যানেজার গোপালবাবু জানলাগুলো খুলে সুইচ টিপে আলো জ্বাললেন। দিনের আলো তখন ধূসর হয়ে উঠেছিল। গোপালবাবু বললেন, পাঁচু আর তার বউ হাসপাতালের মর্গে আছে। তাদের জিজ্ঞেস করলে হয়তো অনেক কিছু জানা যেত। পাঁচুর বউই কিনোর ডেড বডি দেখতে পেয়েছিল। ওসি বললেন, তাদের দুজনকেই জেরা করা হয়েছে। তিনি একপাশে বিছানা পাতা খাটিয়া দেখে জিজ্ঞেস করলেন, আপনি কি অফিসেই বসবাস করেন গোপালবাবু? গোপালবাবু বললেন, আগে হ্যাঁ, আমি স্যার সাদাসিধে মানুষ, আমার কোনো রকম বিলাসিতা নেই। আপনি এক্স সার্ভিসম্যান শুনেছি। হ্যাঁ স্যার, ডিফেন্স অ্যারোনটিক্যাল ডিপার্টমেন্টে রেডিও অপারেটর ছিলুম। কর্নেল সাহেব আমার সব কথা জানেন। 35 বছর বয়সে রিটায়ার করার নিয়ম। তো আহিরগঞ্জে ফিরে মিস্টার সিংহ রায়ের ফার্মে ঢুকেছিলুম। সাহেব আমাকে নিজের হাতে ফার্মিংয়ের কাজ শিখিয়েছেন। হালদার মশাই খাটিয়ার তলা থেকে একটা প্রকাণ্ড কাঁচি বের করে বললেন, এটা কোন কামে লাগে? মিস্টার সিংহরায় বললেন, গাছের ডালপালা ছেটে দেওয়া হয়। ওসি বললেন, মিস্টার সিংহরায়, এই ঘরটা আমরা সার্চ করতে চাই। করুন, কোনো আপত্তি নেই। গোপালবাবুও সহাস্যে বললেন, নিশ্চয় করবেন। সাহেবের কাজ কারবারে কোনো বেআইনি ব্যাপার নেই। কর্নেল একটা জানলার ধারে দাঁড়িয়ে বাইনোকুলারে কিছু দেখছিলেন। হঠাৎ আসছি বলে তিনি বেরিয়ে গেলেন। গোপালবাবু বললেন, টাকিটা কি দেখেছেন কর্নেল সাহেব? সেই পুলিশ অফিসার আর দুজন কনস্টেবল এসে দরজার সামনে দাঁড়িয়েছিলেন। ওসির আদেশে তারা সার্চের কাজে ব্যস্ত হলেন। খাটিয়ার বিছানা ওলট পালট করে র্যাকের ফাইলগুলো সরিয়ে টেবিলের ড্রয়ার খুলে সার্চ চলতে থাকলো। তারপর ওসি বললেন, মিস্টার সিংহরায়, আলমারিটা খুলে দিন। মিস্টার সিংহরায় আলমারি খুলে লকারও খুলে দিলেন। ওসি নিজে আলমারির ভেতর থেকে একগাদা ফাইল বের করলেন। তারপর লকারের দিকে তাকিয়ে বললেন, এই আলমারির চাবি কি মিস্টার সিংহরায় নিজে রাখেন? মিস্টার সিংহরায় বললেন, না, গোপালবাবুর কাছেই থাকে। আজ আমি চাবিটা নিয়েছিলুম ওর কাছে। একটা ইম্পর্টেন্ট ফাইল দেখার দরকার ছিল। ওসি লকারের দিকে হাত বাড়ালেন। হালদার মশাই র্যাকের মাথা থেকে একটা পকেট ট্রানজিস্টার তুলে নিয়ে বললেন, এই টোকখান ট্রানজিস্টার। গোপালবাবু হাসবার চেষ্টা করে বললেন, মাঝে মাঝে এখনো গান শুনি। ওটা মিলিটারি ক্যান্টিন থেকে সস্তায় কিনেছিলাম। তবে ওটা ট্রানজিস্টার কাম টেপ রেকর্ডার। প্রাইভেট ডিটেকটিভ খুদে যন্ত্রটার পিছন দিক দেখে বলে উঠলেন, এই ফুটোটা কেন? গোপালবাবু বললেন, ওটা ইলেকট্রিক কানেকশনের প্লাগ হোল। দরকার হলে। তার কথার ওপর ওসি বীরেন্দ্র রক্ষিত বললেন, দরকার হলে ইলেকট্রিক কারেন্টেও চালানো যায়, কিন্তু ওটার প্লাগ পয়েন্ট লকারের ভেতর কেন গোপালবাবু? নেগেটিভ পজিটিভ তারটুকু ছেঁড়া। আমেদ সাহেব, আর কিছু সার্চের দরকার নেই। মিস্টার সিংহরায়, আপনি এটা দেখেই অবাক হয়েছিলেন তাহলে? সুদর্শন সিংহরায় গম্ভীর মুখে বললেন, হ্যাঁ, কর্নেল সাহেবের থিওরি যে ঠিক তার তৃতীয় প্রমাণ এটা। প্রথম প্রমাণ, টেবিলের তলায় ওয়েস্ট পেপার বাস্কেটে ছিঁড়ে গুটিয়ে ফেলা আমার ফার্মের নেম প্যাডের মাথার দিকের অর্ধেক অংশ। এই নিন। এবং দ্বিতীয় এবং মোক্ষম প্রমাণ, সম্ভবত কর্নেল সরকার আবিষ্কার করে তা আনতে গেছেন। ওসি বীরেন্দ্র রক্ষিত এসআই আহমেদকে কি বলতে যাচ্ছিলেন, মিস্টার সিংহরায় হঠাৎ হুঙ্কার দিলেন, ইউ স্কাউন্ড্রেল, মার্ডারার! তারপর ম্যানেজার গোপালবাবুর শার্টের কলার ধরে ঝাঁকুনি দিলেন। তিনি আর কিছু করার আগেই দুজন কনস্টেবল গোপালবাবুর দুটো হাত পেছন থেকে টেনে হাতকড়া পরিয়ে দিল। আমি অবাক। হালদার মশাইয়ের চোখ গুলিগুলি এবং গোফের দুই ডগা তিত্তির করে কাঁপছিল। গোপালবাবু মুখ নিচু করে দাঁড়িয়ে আছেন। ওসির নির্দেশে আমেদ সাহেব এবং কনস্টেবলদ্বয় গোপালবাবুকে টেনে বাইরে নিয়ে গেলেন। তখন গোপালবাবু ভাঙা গলায় চেঁচিয়ে উঠলেন, কোর্টে সুদর্শন সিংহ রায়ের কুকীর্তি ফাঁস করে দেব। নকশাল হয়ে সে তারক দত্তকে খুন করেছিল। পুলিশের ইনফর্মার বলে তারক দত্তের ভাই শ্যামলকে খুন করে অট্টহাসের মন্দিরের কাছে পুঁতে রেখেছিল। আমাকে দিয়ে গত মাসে তার হাড়গোড় খুঁড়ে বের করে নদীতে ভাসিয়ে দিয়েছিল। লোক জানে শ্যামল সাধু হয়ে তারাপীঠে চলে গেছে, কিন্তু এবার ভেতরকার কথা আমি ফাঁস করে দেব। গেটের বাইরে
গোপালবাবুর চিৎকার মিলিয়ে গেল ক্রমশ। কর্নেল ফিরে এলেন এতক্ষণে। তার হাতে কালো প্লাস্টিকের একটা ছোট মোড়ক। তিনি বললেন, আজ ভোরে মর্নিং ওয়াকে বেরিয়ে বাইনোকুলারে লক্ষ্য করেছিলুম গোপালবাবু নিচু জমিটার দক্ষিণে উঁচু ঝোপঝাড়ের ভেতর কি একটা করছেন। একটু পরে এদিক ওদিক তাকাতে তাকাতে তিনি পাঁচুর বাড়ির ভেতর দিয়ে ঢুকে এলেন। তখন ভেবেছিলুম জৈবকৃত করতে গেছেন, কিন্তু কাছাকাছি জল নেই। তাহলে সন্দেহবশে সেই ঝোপে গিয়ে ঢুকলুম। খুঁজতে খুঁজতে দেখি একটা পাথরের তলা থেকে এই মোড়কের একটু অংশ বেরিয়ে আছে। সেটা উদ্ধার করে অন্য এক জায়গায় লুকিয়ে রেখেছিলুম। মিস্টার সিংহরায়কে তার ম্যানেজার বাবুর কীর্তি ফাঁস করে একটু লক্ষ্য রাখতে বলেছিলুম। মিস্টার সিংহরায় বললেন, গোপাল ব্যাটার ছেলে গিয়ে জিনিসটা খুঁজছে। জানলায় উঁকি মেরে তা লক্ষ্য করেছিলুম। তারপর সে জঙ্গলের ভেতর অদৃশ্য হয়েছিল। সম্ভবত তখনই গিয়ে সে কিনুকে আচমকা খুন করে। কিনু সম্ভবত পাওনা টাকা আদায়ের জন্য আজ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। হালদার মশাই বললেন, জিনিসটা কি আনলেন কর্নেল স্যার? দেখাচ্ছি, চলুন। মিস্টার সিংহরায়ের বসার ঘরে যাওয়া যাক। হালদার মশাই, যন্ত্রটা আনুন। জানলা বন্ধ করে অগোছালো তছনছ অফিস ঘরে তালা এঁটে মিস্টার সিংহরায় তার সেই বসার ঘরে গেলেন। ওসি বীরেন্দ্র রক্ষিত বললেন, জিনিসটা যে একটা ক্যাসেট তাতে সন্দেহ নেই, তাই তো কর্নেল সাহেব? কর্নেল বললেন, হ্যাঁ, চলুন, সকর্ণে শুনবেন। সোফায় বসে তিনি কালো মোড়ক থেকে একটা খুদে টেপ বের করে হালদার মশাইয়ের কাছ থেকে ছোট্ট 2-in-1 যন্ত্রটা নিলেন। টেপটা তার ভেতর ঢুকিয়ে বললেন, ব্যাটারিতে এটা চলে, সাউন্ডের কোনো তারতম্য হয় না। এবার তিনি তার কিট ব্যাগ থেকে সেই জাপানি খুদে মাইক্রোফোনটি বের করে টেপ রেকর্ডারের পেছনের প্লাগ পয়েন্টে লকারে পাওয়া তারের সকেট ঢোকালেন। তারপর মাইক্রোফোনের পেছনে নেগেটিভ পজিটিভ তারটুকুর সঙ্গে সকেটে ঢোকানো তারের নেগেটিভ পজিটিভ অংশ জোড়া দিলেন। মধ্যিখানে এক টুকরো কাগজ ভাঁজ করে নেগেটিভ ও পজিটিভ তার দুটোকে আলাদা রাখলেন। তারপর ট্রানজিস্টর কাম টেপ রেকর্ডারের সুইচ অন করে দিলেন। প্রায় আধ মিনিট পরে আমাদের চমকে দিল ক্রুদ্ধ বাঘের গর্জন, ক্রমাগত গর্জন আর হুঙ্কার। এত কাছে থাকায় কানে তালা ধরে যাচ্ছিল। কর্নেল সুইচ অফ করে বললেন, জন্তু জানোয়ারের গর্জনের টেপ বিদেশে কিনতে পাওয়া যায়। এই জাপানি মাইক্রোফোনটি খুদে হলেও প্রচণ্ড সেন্সিটিভ। বটুক দত্তের সাহায্যে এটা ওরা জোগাড় করেছিল। যাই হোক, গত রাতে মিস্টার সিংহরায় বাসক-ঝোপের উধারে পাঁচিলের মাথায় বাঘ দেখেছিলেন। তার টর্চের আলো পড়তেই ভড়কে গিয়ে কিনু, হ্যাঁ, বাঘের মুখোশ পরা কিনু পালাতে গিয়ে তার এক হাতে ধরে রাখা এই খুদে মাইক্রোফোনটা ছিঁড়ে পাঁচিলের এধারে পড়ে গিয়েছিল। মধ্যিখানে একটুকু তার কাটা তারে আটকে ছিল। ওই অবস্থায় প্রাণের দায়ে কিনু পালিয়ে যায়। ওসি বললেন, এসব কথা আপনি আমাকে বলেছেন, এবার সকর্ণে শুনলুম, কিন্তু কিনুকে গোপালচন্দ্র খুন করল কি দিয়ে? কর্নেল বললেন, বাঘনোক নামে একরকম প্রাচীন অস্ত্রের কথা শুনে থাকবেন। লোহার থাবার মাথায় ধারালো নোকের মতো ইস্পাতের ফলা বসানো থাকে। অস্ত্রটা গোপালবাবু নদীতেই ফেলে দিয়েছেন, কারণ ঝোপের ওপর দিয়ে রক্তের যে ছোপ বিকেলে দেখেছিলুম তা বাঁধের দিকে ক্রমশ এগিয়ে আর খুঁজে পায়নি। বাঘের মুখোশ কিনু নিশ্চয়ই তার ঘরে রেখেছিল, তাই তার ঘরের তালা ভেঙে ওটা নিয়ে যাওয়া হয়েছে। সম্ভবত এই কাজটা রাজেনবাবুই গোপালবাবুর পরামর্শে করেছিলেন। সুদর্শন সিংহরায় জোরে শ্বাস ফেলে বললেন, তারক দত্তকে আমি খুন করিনি। তাকে যে নকশাল স্কোয়াড বোমা মেরে খুন করেছিল সেই দলে রাজেন ছিল। এক বিকেলে আমাদের দলের গোপন বৈঠক ডাকা হয়েছিল অট্টহাস মন্দিরের কাছে। আমার যেতে দেরি হয়েছিল। গিয়ে দেখি মন্দিরের ধ্বংসস্তূপের কাছেই তারক দত্তের ভাই শ্যামলের রক্তাক্ত লাশ পড়ে আছে। সে সাধু সন্ন্যাসীর অনুরাগী ছিল, কিন্তু সে পুলিশের ইনফর্মার বলে আমরা সন্দেহ করতুম। তো আমি ওই অবস্থায় হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছি। একটু পরে রাজেন আর পাশের গ্রাম হাজিপুরের মইনুল নামে এক যুবক কোদাল নিয়ে এলো। সন্ধ্যার আগের ঘটনা। তারা বলল শ্যামলকে ভুলিয়ে ডেকে এনে খতম করা হয়েছে।
ওর বডি নদীতে ফেলার সময় নেই, নদীতে ফেললেও জানাজানি হবে, এখানেই পুঁতে দেওয়া হোক। ওসি বললেন, বডি ওখানেই পুঁতলেন আপনারা? হ্যাঁ, ওপরে আস্ত ঝোপ আর ঘাস শেকড় শুদ্ধ কোদালে তুলে এনে বসানো হলো। সুদর্শন সিংহ রায় একটু চুপ করে থাকার পর বললেন, সে বহু বছর আগের ঘটনা। শ্যামল সাধু হয়ে গেছে বলে রটেছিল। আমি বিদেশ থেকে এসে এখানে ফার্ম করলুম। তারপর মাস 2 আগে একটা উড়ো চিঠি পেলুম। ওটা কর্নেল সরকারের কাছে আছে। চিঠিটা প্রথমে গ্রাহ্য করিনি, পরে মনে হলো কেউ কি শ্যামলের লাশের কথা টের পেয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চাইছে এতদিনে। গোপাল দাসকে বিশ্বাস করতুম। তাকে সব কথা বলে একদিন অট্টহাসের জঙ্গলে গিয়ে শ্যামলের হাড়গোড় সব তুলে নদীতে ফেলে দিয়ে এলুম। কিন্তু আমি জানতাম না গোপাল এরপর রাজেনের পাল্লায় পড়েছিল। একটা কথা কর্নেল আজ বলেছিলেন, অনেক সময় আমরা জানি না যে আমরা কি জানি। ওর কথাটা শুনেই আমার কাছে সব পরিষ্কার হয়ে গিয়েছিল। একজন কনস্টেবল এসে সেলাম ঠুকে ওসিকে বলল, স্যার, রেডিও মেসেজ। ওসি বেরিয়ে গেলেন। মিস্টার সিংহরায় ডাকলেন, হরি ঠাকুর, কফি টফি আনো শিগগির। একটু পরে ওসি বীরেন্দ্রবাবু এসে সহাস্যে বললেন, রাজেন হাজরার বিছানার তলায় বাঘের মুখোশ পাওয়া গেছে। রাজেন এখন লকআপে। আমি আমেদ সাহেবকে বললাম তার সঙ্গীকে নিয়ে পাশের খাঁচায় রাখুন। বোঝা গেল রাজেনই কিনুর ঘরে তালা ভেঙে বাঘের মুখোশ নিয়ে গিয়েছিল। কর্নেল বললেন, মিস্টার সিংহরায়কে ওরা জঙ্গলের ভেতর অট্টহাসের মন্দিরে ডেকেছিল। উদ্দেশ্য ছিল মোটা টাকা দাবি করে একটা রফায় আসা। শ্যামলের বডি নেই, কিন্তু গর্ত খোঁড়ার চিহ্ন আছে। 2-1 টুকরো হাড় বা কোনো চিহ্ন ওখানে মাটির গর্তে পড়ে থাকতেই পারে। বাঘের মুন্ডু দেখিয়ে আর গর্জন শুনিয়ে মিস্টার সিংহরায়ের ওপর ওরা আরও চাপ সৃষ্টি করতে চেয়েছিল। মিস্টার সিংহরায় বললেন, ইদানিং গোপাল আমার কাছে চাপ দিয়ে মাইনে বাড়িয়ে নিয়েছিল। ওসি বললেন, বোঝা যাচ্ছে ওই বড় কাঁচি দিয়ে গোপালই আপনার জাফরান ক্ষেতের অনেকটা জায়গা তছনছ করেছিল। তাকে আপনার কুকুর দুটো চেনে, তাই চুপ করেছিল। হালদার মশাই এতক্ষণে ফুঁসে উঠলেন, এই হালায় আমারে ধাক্কা দিয়া নদীতে ফেলছিল। ওর বডি এতদিন লক্ষ্য করি নাই, আজ লক্ষ্য করলাম। স্ট্রং অ্যান্ড স্টাউট। হরি ঠাকুর ট্রেতে কফি আর বিস্কুট এনে সেন্টার টেবিলে রেখে আবার আর চোখে হালদার মশাইকে দেখতে দেখতে বেরিয়ে গেলেন। আমার মনে হলো ঠাকুর মশাই সম্ভবত হেকিম সাহেবকে হালদার মশাইয়ের মধ্যে আবিষ্কার করেছেন। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সমগ্র থেকে ভুতুরে বাঘের শেষ পর্ব। আমার গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। পরের দিন হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।